একজন সাহসী রাজকুমারী যার বেপরোয়া আচরণ নাড়িয়ে দেয় গোটা সাম্রাজ্য, আর একজন নীরব নিষ্ঠাবান যোদ্ধা যার চোখে প্রেম নয়, রয়েছে শুধুই দায়িত্ব। কিন্তু ভাগ্যের খেলায় যখন ওরা মুখোমুখি হয় তখন শুরু হয় এক অসম্ভব দারুণ গল্প, যেখানে আছে প্রেম, প্রতিদ্বন্দ্বিতা আর গভীর ষড়যন্ত্র। আজকে আমরা এই দুর্দান্ত গল্পের এক্সপ্লেনেশন শুনতে চলেছি। ড্রামাটির নাম হলো মাই স্যাসি প্রিন্সেস। তো চলো শুরু করা যাক আমাদের আজকের এক্সপ্লেনেশন। শুরুতেই আমরা চাংলি রাজ্যের রাজপ্রাসাদ দেখতে পাই। রাজপ্রাসাদের চাকর বাকর সবাই খুব ব্যস্ত, কেউ চা বানাচ্ছে তো কেউ পোশাক সাজাচ্ছে। তবে তারা সবাই খুব ভয়ে আছে, কারণ রাজকুমারী আজকে মুডে নেই, তার মেজাজ আজকে খুব খারাপ। আর এ হচ্ছে রাজকুমারী লিউলিং, যে আমাদের এই ড্রামার হিরোইন। আজকে লিউলিং এর 20তম জন্মদিন, এ কারণে রাজপ্রাসাদ সাজানো হয়েছে আর রাজকর্মচারীরাও সবাই খুব ব্যস্ত। তো লিউলিংকে তার দাসী বসে বসে তার অর্নামেন্টসগুলো দেখাচ্ছিল। সেখানে বিশাল বড় একটা পার্ল ছিল, যেটা লিউলিং এর চাচা লিউলিং এর জন্য এনেছে। এরপর সেখানে লিউলিং এর সৎমা আর সৎ বোন আসে। তার সৎমা এসে তাকে একটা চুলের কাটা গিফট করে, যেটা লিউলিং নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। আসলে লিউলিং আর তার সৎমায়ের মধ্যে সম্পর্ক ভালো ছিল না, কিন্তু তার সৎমা এখানে দাসীদের সামনে এবং তার মেয়ের সামনে খুব ভালো বিহেভ করছিল। লিউলিং এর এরকম রুড বিহেভিয়ার দেখে তার সৎ বোন লিউলিংকে বলে, তুমি আমার মায়ের সাথে সবসময় এমন ব্যবহার করো কেন? আমার মা তোমাকে কত কেয়ার করে। যাই হোক, সকল কর্মচারী এবং লিউলিং এর সৎ বোনকে বাইরে পাঠিয়ে দেওয়ার পর লিউলিং এর সৎ মা তার আসল চেহারায় ফিরে আসে। সে লিউলিংকে তাড়াতাড়ি রেডি হয়ে বাইরে আসতে বলে এবং সে লিউলিংকে ভয় দেখায় যে আজকে যদি কেউ তাকে বিয়ে করার জন্য পছন্দ না করে তাহলে এই রাজদরবারটা তার জন্য ভালো হবে না, সে প্রত্যেক দিন ভুগবে। এসব বলে সে লিউলিংকে তাড়াতাড়ি রেডি হতে বলে সে যখন চলে যাচ্ছিল তখন লিউলিং উঠে দাঁড়ায় এবং তার সৎমায়ের দেওয়া পোশাকটা না পরেই বলে, ফিরে তাকিয়ে দেখো, আমি পোশাক চেঞ্জ করে ফেলেছি। এরপর তার সৎমা যখন পেছনে ফিরে তাকায় তখন সে তার সৎমার গালে চড় মারে। এরপর দেখা যায় সে রেডি হয়ে কোথাও যাচ্ছিল। বাইরে অনেক লোক ছিল যারা প্রিন্সেসের বার্থডে উপলক্ষে বিভিন্ন ধরনের বাজনা বাজাচ্ছিল। তো পেছন থেকে প্রিন্সেস সৎ বোন প্রিন্সেসকে ডেকে বলে, দাঁড়াও, কোথায় যাচ্ছ? এরপর সে সবাইকে চিৎকার করে করে বলতে থাকে, তোমরা দেখো, লিউলিন তার মাকে মেরেছে, লিউলিন তার মায়ের গায়ে হাত তুলেছে। এটা শুনে সবাই চমকে যায় আর বাজনা বন্ধ করে দেয়। তখন লিউলিন বলে, কি হলো, তোমরা থামালে কেন? আজকে আমার জন্মদিন, তাই বাজনা বাজিয়েই যাও, কোনো থামাথামি নেই। এটা বলে সে সেখান থেকে চলে যাচ্ছিল। তখন জিজ্ঞেস করে সবাই যে সে কোথায় যাবে। তখন সে বলে যে সে নাংয়াং শহরে যাবে। নাংয়াং শহরের কথা শুনে তো সবাই অবাক হয়ে যায়, কারণ এই শহরটা আসলে একটা নিষিদ্ধ শহর ছিল আর এই শহরে আসলে খারাপ মহিলারা যায়। যাই হোক, তো প্রিন্সেস ওই শহরে পৌঁছালে আমরা দেখতে পাই যে সেখানকার সবাই, মানে ছোট থেকে বড় সবাই প্রিন্সেসকে বাঘ বলে ডাকছিল। সবাই বলছিল এই যে বাঘ চলে এসেছে। আসলে শহরের ছোট থেকে বুড়ো সবাই প্রিন্সেসকে দেখে ভয় পায়। প্রিন্সেসের রুড বিহেভিয়ার এবং উগ্র মেজাজ এবং কি চঞ্চল স্বভাবের কারণে সবাই ওর প্রতি বিরক্ত। যাই হোক, প্রিন্সেস যখন ক্যারেজে করে যাচ্ছিল তখন আমরা একটা লোককে দেখতে পাই, সে প্রিন্সেসের ক্যারেজটাকে ফলো করে। এরপর আমরা ওই লোকটাকে দেখতে পাই, সেই লোকটা এই গল্পের হিরো শেনিয়ানের সাথে দেখা করে আর তাদের মধ্যে তখন একটা লড়াই শুরু হয়। তারা দুজন ফাইট করতে থাকে। অন্যদিকে প্রিন্সেস গিয়ে নানয়ান শহরের একটা সুরাখানায় ঢুকে পড়ে আর সেখানে বসে বসে ড্রিঙ্কস করতে থাকে। আসলে এটা এমন একটা জায়গা যেখানে মেয়েদের জন্য ছেলেরা নাচ গান করে, মেয়েদের মন জয় করার জন্য। আর মেয়েদের এখান থেকে যে ছেলেকে ভালো লাগে তাকে ধরে নিয়ে যায় সময় কাটানোর জন্য। তো যাই হোক, প্রিন্সেস এখানে ড্রিঙ্ক করছিল। অন্যদিকে শেনিয়ান আর ওই লোকটা যখন ফাইট করছিল তখন লোকটা শেনিয়ানের বুকে ছুরি বসিয়ে দেয়। আর তখন দেখা যায় ওরা দুজন ফাইট করতে করতে শেনিয়ান এই সুরাখানার ভিতরে ঢুকে পড়ে। ওই সময় প্রিন্সেস একেবারে ড্রাঙ্কড অবস্থায় ছিল আর শেনিয়ানেরও রক্তক্ষরণের কারণে পা টলমল করছিল, মানে তারও কোনো শক্তি ছিল না। তো সে এখানে টলমল করতে করতে হাঁটছিল দেখে প্রিন্সেস ভাবে যে সে হয়তো মাতাল। প্রিন্সেস এক কাপ ড্রিঙ্কস নিয়ে এসে বলে, সবাই এখান থেকে চলে গিয়েছে, তুমি এখনো রয়ে গেছো কেন? তুমি কি আমার সাথে সময় কাটাতে চাচ্ছ আমার এই জন্মদিনটা সেলিব্রেট করার জন্য? তখন দেখা যায় প্রিন্সেস কথা বলতে বলতেই শেনিয়ান অজ্ঞান হয়ে যায় আর প্রিন্সেস ধরে ফেলে। তখনও প্রিন্সেস বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, তাহলে চলো
আমরা দুজনেই সময় কাটাই। এটা বলে সে শেনিয়ানকে অজ্ঞান অবস্থাতেই শেনিয়ানকে ড্রিঙ্ক করায়। এরপর দেখা যায় প্রিন্সেস শেনিয়ানের সাথে সময় কাটানোর জন্য শেনিয়ানের দিকে আগাচ্ছিল। তখনই শেনিয়ানের চোখ খুললে আর দেখতে পায় যে প্রিন্সেস তার সামনে। সাথে সাথে শেনিয়ান প্রিন্সেসকে সরিয়ে দেয় আর জানালা দিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু যাওয়ার সময় শেনিয়ানের কোমর থেকে শেনিয়ানের কোমরের যে টোকেনটা ছিল, যেখানে শেনিয়ানের পরিচয় লেখা ছিল, সেটা ফেলে রেখে যায়, যেটা প্রিন্সেস খুঁজে পায়। প্রিন্সেস সেই টোকেনটা পড়ে শেনিয়ানের নাম জানতে পারে এবং তার পদবি জানতে পারে। আর প্রিন্সেস তো শেনিয়ানকে প্রথম দেখেই পছন্দ করে ফেলে। শেনিয়ান বাসায় গিয়ে বুঝতে পারে যে সে তার টোকেনটা হারিয়ে ফেলেছে, আর সেটা নিশ্চয়ই এখন প্রিন্সেসের কাছে আছে। অন্যদিকে আমরা প্রিন্সেসকে দেখতে পাই, সে ওই টোকেনটা নিয়ে শেনিয়ানের কথাই ভাবছিল আর মুচকি মুচকি হাসছিল। তখনই সেখানে প্রিন্সেসের দাসীটা এসে প্রিন্সেসকে খবর দেয় যে প্রিন্সেসের বাবা ডেকেছে। তখন দেখা যায় প্রিন্সেসের বাবা প্রিন্সেসকে ডেকে প্রিন্সেসের সৎমায়ের কাছে ক্ষমা চাইতে বলে, কিন্তু প্রিন্সেস ক্ষমা চায় না। এই কারণে প্রিন্সেসের বাবা রেগে প্রিন্সেসের গায়ে অনেক আঘাত করে, বেত দিয়ে মারতে থাকে। আর তখন আমরা বুঝতে পারি যে প্রিন্সেস আসলে না তার বাবার কাছে না তার সৎমায়ের কাছে কারোর কাছে কখনো আদর পায় না। আসলে প্রিন্সেস এইভাবে অবহেলা এবং নির্যাতনের শিকার হওয়ার কারণে আসলে প্রিন্সেস এত উগ্র মেজাজের এবং ও এত ড্রিঙ্কস করে। আসলে ওর মনে অনেক কষ্ট। এরপর প্রিন্সেসের দাসী প্রিন্সেসের পিঠে ওই ক্ষতস্থানগুলোতে মলম লাগিয়ে দেয়। তারপর দেখা যায় প্রিন্সেস তার রুমে একা একাই তার ছোটোবেলার স্মৃতিগুলো মনে করছিল, যেখান থেকে আমরা বুঝতে পারি ছোটোবেলাতেই প্রিন্সেসের মা মারা যাওয়ার পর এবং প্রিন্সেসের বাবার বিয়ের পর থেকেই ও এত নির্যাতিত হচ্ছে এবং ও ছোটোবেলা থেকে অনেক কষ্ট এতটুকু বড় হয়েছে। যাই হোক, ও এসব কিছু ভাবছিল, তখনই সেখানে শেনিয়ান আসে। শেনিয়ানকে দেখে তো প্রিন্সেস খুশি হয়ে যায়। সে বলে, কি ব্যাপার, তুমি তো তখন জানালা দিয়ে চলে গেলে আর এখন আবার আমার রুমের জানালা টপকে রুমের ভিতরে এসেছো। তুমি কি এখন ভালো মুডে আছো নাকি? তুমি আমার সাথে এখন সময় কাটাতে এসেছো? তখন শেনিয়ান বলে, আপনি খুব ভালো করেই জানেন আমি এখানে কেন এসেছি। তখন প্রিন্সেস শেনিয়ানের একদম কাছে গিয়ে বলে, কেন এসেছো বলো? মানে সে শেনিয়ানের সাথে ফ্লার্ট করতে থাকে। তখন দেখা যায় শেনিয়ান প্রিন্সেসকে ঘুরিয়ে দিয়ে সেও প্রিন্সেসের একদম কাছে যায় আর বলে, টোকেনটা দিয়ে দিন। প্রিন্সেস কিছু না বোঝার ভান করে বলে, টোকেন? সেটা আবার কি জিনিস? সেটা তো তোমার টোকেন আমার কাছে কিভাবে আসবে? তখন শেনিয়ান বলে, আমাকে রাগাবেন না, টোকেনটা দিয়ে দিন। এটা বলে সে হাত বাড়ালে দেখা যায় প্রিন্সেস সে তার হাতে নিজের হাতটা রাখে। এতে শেনিয়ান আরও রেগে যায়। তো যাই হোক, প্রিন্সেস শেনিয়ানকে তার টোকেনটা দেয় না। তো শেনিয়ান বারবার জোর করছিল। তখনই সেদিক দিয়ে প্রিন্সেসের বডিগার্ডটা আসছিল, আর এটা টের পেয়ে প্রিন্সেস চিৎকার করতে করতে বলে, আমাকে বাঁচাও, হেল্প করো আমাকে, শেনিয়ান আমাকে বুলি করছে। আসলে এইসব বলে সে শেনিয়ানকে ভয় দেখাচ্ছিল। তো যাই হোক, শেনিয়ান এইসব শুনে তার সাথে সাথে প্রিন্সেসের মুখ চেপে ধরে আর সেখান থেকে চলে যায়। তবে যাওয়ার আগে সে প্রিন্সেসের জন্য একটা মেডিসিনের পট সেখানে রেখে যায় আর বলে দেয় যে এই মেডিসিনটা ইউজ করলে তুমি দ্রুত সুস্থ হয়ে উঠবে। আসলে শেনিয়ান যখন প্রিন্সেসের কাছে গিয়েছিল তখন প্রিন্সেসের ঘাড়ের ওদিকে প্রিন্সেসকে যে মেরেছিল ওই মারের দাগ দেখতে পায় আর বুঝতে পারে যে প্রিন্সেসকে তার বাবা মেরেছে। আচ্ছা, শেনিয়ানের পরিচয় তো এখনও দেওয়া হয়নি। শেনিয়ান হলো খুবই গম্ভীর, সাহসী এবং ন্যায়পরায়ণ একজন যোদ্ধা, আর সে হলো এই রাজ্যের সবচেয়ে বিশ্বস্ত গোয়েন্দা অফিসার। সে জিনইয়ে নামের একটা গোপন গোয়েন্দা বাহিনীর সদস্য। শেনিয়ান এখান থেকে চলে যাওয়ার পর লিউলিং তার বডিগার্ডকে শেনিয়ানের সম্পর্কে বিস্তারিতভাবে জানতে বলে, আর সে ঠিক করে যে সে শেনিয়ানের ঘাঁটিতে যাবে। এরপর আমরা দেখি শেনিয়ান তার শত্রুদের সাথে একটা জঙ্গলের ভিতরে লড়াই করছিল, আর সেদিক দিয়েই তখন প্রিন্সেস তার ক্যারেজে করে শেনিয়ানের ঘাঁটিতেই যাচ্ছিল। কিন্তু শেনিয়ানের সাথে যে লড়াই হচ্ছিল তার শত্রুদের, সেই লড়াইয়ের মাঝখানে ওই গাড়িটা পড়ে যায়, আর ওই গাড়ির যেই ড্রাইভারটা ছিল মানে চালক ছিল তার বুকে ছুরি লাগে। এতে ঘোড়াগুলো বেপরোয়াভাবে মানে উল্টাপাল্টাভাবে চলছিল আর সামনে একটা খাদ ছিল। এটা দেখে শেনিয়ান তাড়াতাড়ি করে ওই গ্যারেজে ড্রাইভারের জায়গা নেয় এবং সে ওই ঘোড়াগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত ঘোড়াগুলোকে কন্ট্রোল করতে না পেরে শেনিয়ান লিউলিংকে নিয়ে ঝাঁপ দেয় আর ওরা দুইজনই গড়িয়ে পড়ে পাহাড়ের ঢালে। এভাবেই শেনিয়ান লিউলিংকে বাঁচায়। এরপর শেনিয়ান ঘোড়া ছুটিয়ে চলে যাচ্ছিল, তখন লিউলিনও একটা ঘোড়া নিয়ে শেনিয়ানের পিছু পিছু ছুটতে থাকে। এরপর সে শেনিয়ানের মাঝ রাস্তায় গিয়ে শেনিয়ানকে আটকায়
আর শেনিয়ানের টোকেনটা দেখিয়ে বলে, লর্ড শেনিয়ানের কি তার টোকেনটা নেওয়ার প্রয়োজন নেই? তখন শেনিয়ান ওই টোকেনটা চায়, কিন্তু লিউলিং তাকে ওই টোকেনটা দেয় না। সে বলে, যদি এই টোকেনটা নিতে চাও তাহলে আমাকে তোমার সঙ্গে ইয়াংজি শহরে নিয়ে যাও। তখন শেনিয়ান বলে, আর যদি না নিয়ে যায়? তখন লিউলিং বলে, যদি না নিয়ে যাও তাহলে তোমার এই টোকেনটা আমি আর ফেরত দেব না। টোকেনটা নিয়ে গিয়ে আমি বিক্রি করে ফেলবো। নিশ্চয় একজন কমান্ডারের টোকেন অনেক দামি হবে। তখন শেনিয়ান বলে, তোমার কি মনে হয় আমি কি তোমার কাছ থেকে এই টোকেনটা ছিনিয়ে নিতে পারবো না? তখন লিউলিন বলে, একজন কমান্ডার হয়ে একটা অবলা মেয়ের কাছ থেকে তুমি টোকেন ছিনিয়ে নিবে? তাহলে নিয়ে নাও। এইটা বলে ও ওই টোকেনটা ওর জামার ভিতরে ঢুকিয়ে ফেলে, যেটা দেখে শেনিয়ান রাজি হয়ে যায় ওকে ওই ইয়াংজি শহরে নিয়ে যেতে। এরপর ওরা ওই শহরে পৌঁছায় এবং শেনিয়ানের ঘাঁটিতে যায়। আর সেখানে দেখা যায় অলরেডি লিউলিংয়ের বডিগার্ড সেখানে চলে এসেছে। আর লিউলিংয়ের বডিগার্ড শেনিয়ানের ব্যাপারে অনেক কিছু জেনেছে, যেগুলো দিয়ে লিউলিং শেনিয়ানকে ব্ল্যাকমেল করে শেনিয়ানের ওই ঘাঁটিতেই থাকার অনুমতি চায় এবং থাকতে চায়। তো শেনিয়াং এতেও রাজি হয়ে যায়। শেনিয়ানের ওই সহকারী যে কমান্ডার ছিল, সে যেই রুমটাতে ঘুমাতো সেই রুমে শেনিয়ান লিউলিং আর তার দাসী লিউবিকে থাকতে দেয়। লিউলিং আসলে প্রতিজ্ঞা করে ফেলেছে যে সে যেভাবেই হোক শেনিয়ানের মন জয় করবে, শেনিয়ানকে পটিয়েই ছাড়বে। এ কারণে সে শেনিয়ানের পেছনে লেগেছে। আবার লিউলিংয়ের এরকম ছ্যাঁচড়ামিগুলো শেনিয়ান এবং ওর সহকারী যারা কমান্ডার ছিল, সহকারী যোদ্ধা যারা ছিল, কেউই এটা ভালোভাবে নিচ্ছিল না। যাই হোক, এরপর আমরা লু মিংশেংকে দেখতে পাই। সে হলো লু ফ্যামিলির একটা কঙ্কুবাইনের ছেলে। এখানে তারা দুজন কথা বলছিল শেংয়ানকে নিয়ে, যে শেংয়ান যদি ইউইংকে ধরে ফেলতে পারে তাহলে তাদের ফ্যামিলির জন্য এটা হুমকিস্বরূপ হয়ে দাঁড়াবে। আসলে শেনিয়ান এখানে একটা মার্ডারের ইনভেস্টিগেট করছিল, আর এই মার্ডারটা যে করেছে সে যদি ধরা পড়ে তাহলে লু মেংশন বা লু ফ্যামিলিরই ক্ষতি হবে হয়তোবা। এখানে বিস্তারিতভাবে আমাদেরকে কিছু বলা হয় না। লু মিংশেং বলে, শেনিয়ান যতই স্মার্ট হোক না কেন, সে একটা সাধারণ মানুষ, তার কোনো না কোনো দুর্বলতা অবশ্যই আছে। আমি যেভাবেই হোক সেই দুর্বলতাকে খুঁজে বের করব। এরপর আমরা প্রিন্সেসকে দেখি। সকালবেলা প্রিন্সেস উঠে ফ্রেশ হয়ে বাইরে আসে, আর তার আজকে খুব ফুরফুরা লাগছিল। এ কারণে সে নাচতে থাকে সেখানে বাইরে। আর তাকে দেখে তো সেখানকার সকল যোদ্ধারা খুব অবাক হয়। আসলে এইসব দেখে তো ওরা অভ্যস্ত না। কিছুক্ষণ পর শেনিয়ান বের হয়ে আসে। লিউলিং শেনিয়ানকে সুপ্রভাত জানায়। শেনিয়ান তাকে ইগনোর করে চলে যাচ্ছিল। তখন লিউলিং তার পথ আটকে দাঁড়ায়। শেনিয়ান বলে, আমি ব্যস্ত আছি, আমি যাচ্ছি, এটা বলে সে চলে যাচ্ছিল। তখন পিছন থেকে প্রিন্সেস বলে ওঠে, লর্ড শেনিয়ান প্রথম দেখাতেই আমাকে পছন্দ করে ফেলেছে, কিন্তু সে আসলে লজ্জা পাচ্ছে দেখে আমাকে বলতে পারছে না। এটা শুনে শেনিয়ান দাঁড়িয়ে যায়। আর ক্যাপ্টেন লু বলে, প্রিন্সেস লিউলিং খুবই অদ্ভুত এবং নির্লজ্জ। লিউলিং বলে, ক্যাপ্টেন লুকে কিছু বললেন? আর লিউ বি বলে, তোমার সাহস কিভাবে হয় আমার প্রিন্সেসের ব্যাপারে এই কথা বলার? প্রিন্সেসকে অপমান করার সাহস তুমি কোথা থেকে পাও? তখন শেনিয়ান বলে, সে বলেনি, কথাটা আমি বলেছি। তখন প্রিন্সেস বলে, তুমি বলেছ? শেনিয়ান বলে, হ্যাঁ আমি বলেছি, আর ও যদি বলে থাকে তাতে কি হয়েছে? তখন লিউলিং বলে, লর্ড শেন অনেক ইউনিক, আমার সাথে আর কেউ কখনো এভাবে কথা বলেনি, বলতে পারে না, কিন্তু শেনিয়ান পারে। তার কারণ হলো এটা বলে সে শেনিয়ানের কাছে যায় আর শেনিয়ানকে কানে কানে বলে, এই ব্যাপারে না হয় আমরা প্রাইভেটলি কথা বলবো। অন্য এক সকালে লিউলিং বসে বসে চিন্তা করছিল কিভাবে সে শেনিয়ানকে পটাবে বা কিভাবে শেনিয়ানকে ফাঁসানো যায়। তখনই সেখান দিয়ে শেনিয়ান আর লো ফাং আসছিল। ওদেরকে আসতে দেখে লিউলিং আর লিংবি ওরা দুজনেই অদ্ভুত স্টাইলে দাঁড়ায় আর শেনিয়ানকে গুড মর্নিং জানায়, কিন্তু শেনিয়ান ওদেরকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। আর তখন প্রিন্সেস আর লিংবি দুইজনেই ওদেরকে পিছু করতে থাকে। তো ওরা জঙ্গলের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিল, পিছন পিছন ওরা দুজনও আসছিল। তখন লো ফ্যাং বলে, ওরা আমাদেরকে ফলো করছে, কিন্তু কেন? তখন ওরা দুজন পিছনে ঘুরে তাকায় আর প্রিন্সেসের সাথে শেনিয়ান কথা বলে। সে জিজ্ঞেস করে প্রিন্সেস কেন ওদেরকে ফলো করছে। তখন প্রিন্সেস বলে, ওরা যেখানে যাচ্ছে প্রিন্সেস সেখানে যেতে চায়। তখন শেনিয়ান বলে, এটাই ভালো হবে, আপনি এখান থেকে চলে যান।
কিন্তু প্রিন্সেস তো সোনার পাত্রী না, সে তাদের সাথে যাবেই। তখন শেনিয়ান বলে, ঠিক আছে, আপনি যদি যেতে পারেন তাহলে যান, ইটস আপ টু ইউ। এটা বলে ওরা দুইজন দৌড় লাগায়, আর ওদের পেছন পেছন প্রিন্সেস আর লিংবিও দৌড় লাগায়। কিন্তু ওরা দুইজন আলাদা হয়ে যায়, মানে ওদেরকে আর ধরতে পারে না। তো দৌড়াতে দৌড়াতে ওরা হাঁপিয়ে যায়। এরপর একটা জায়গায় বসে ওরা দুজন গল্প করছিল। তখন সেখানে একটা সাপ চলে আসে। সাপটা লিউলিংকে কাটতেই যাবে, তখনই শেনিয়ান এসে লিউলিংকে বাঁচিয়ে নেয়। তো শেনিয়ান এই পজিশনে লিউলিংকে ধরেছিল। লিউলিং তখন শেনিয়ানকে বলে, শেনিয়ান দেখো, তুমি আমার বুকে প্রেস করে রেখেছো। এটা দেখে তো শেনিয়ান তাড়াতাড়ি হাতটা সরিয়ে নেয় আর এম্বারাস ফিল করে। কিন্তু শেনিয়ান হাত সরিয়ে নেওয়ার সাথে সাথে প্রিন্সেস শেনিয়ানের হাত জড়িয়ে ওর কাঁধে মাথা রেখে বলে, আমি অজ্ঞান হয়ে গেছি, মনে হয় ওই বিষধর সাপটা আমাকে কামড়েছে, আর ওই বিষের কারণে আমি অজ্ঞান হয়ে যাচ্ছি, হয়তো আমি মারাও যাব। তখন শেনিয়ান বলে, প্রিন্সেস, সাপটা বিষধর না, আপনার মতো এমন বোল্ড আর স্ট্রং পার্সোনালিটির মানুষকে এই সাপ কিছুই করতে পারবে না। কিন্তু প্রিন্সেস তো নাছোড়বান্দা, ও তো শেনিয়ানকে ছাড়েই না। শেনিয়ান বারবার ওকে ছেড়ে দিয়ে বাসায় চলে যেতে বলে, কিন্তু প্রিন্সেস শেনিয়ানের কোনো কথা শোনে না। তখন শেনিয়ান প্রিন্সেসকে কোলে করে বাসায় নিয়ে আসে। এরপর বিছানায় শুয়ে সে চলে যাচ্ছিল, তখন প্রিন্সেস শেনিয়ানের হাত ধরে সেখানে বসায়। আর সে শেনিয়ানকে জিজ্ঞাসা করে যে শেনিয়ান প্রিন্সেস আর লিংবির কথোপকথন থেকে কি শুনতে পেয়েছে। তখন শেনিয়ান বলে, শেনিয়ানের নিজস্বতা আছে, শেনিয়ান কারোর কথা আড়ি পেতে শোনে না। এটা হয়তো প্রিন্সেস এখনো বুঝতে পারেনি। আর প্রিন্সেস খুব সহজেই প্রেমে পড়ে যায়। যাই হোক, শেনিয়ান যাই বলে না কেন, প্রিন্সেস শুধু হাসতেই থাকে আর শেনিয়ানের দিকে এক ধ্যানে তাকিয়েই থাকে, মানে প্রেমে পড়লে যেটা হয় আর কি। তো যাই হোক, শেনিয়ান বাইরে যাওয়ার সময় লিংবিকে প্রিন্সেসের খেয়াল রাখতে বলে, এবং সে বুঝতে পারে যে তাদেরকে হয়তো কেউ একজন ফলো করছে। আকাশটা মেঘলা ছিল এবং বৃষ্টি হচ্ছিল, তাই লিউলিং শেনিয়ানের জন্য একটা ছাতা নিয়ে আসে যেন শেনিয়ান ওই ছাতাটা নিয়ে বাইরে যায়। কিন্তু দেখা যায় লিউলিং ওই ছাতাটা খুলতে পারে না। তখন শেনিয়ান ওই ছাতাটা খুলে লিউলিংয়ের হাতে ধরিয়ে দিয়ে বলে, আপনার কাছেই রাখুন আর ভিতরে চলে যান, বৃষ্টি হচ্ছে, অসুস্থ হয়ে পড়বেন। এটা বলে সে দৌড়ে সেখান থেকে চলে যায়। আর লিউলিং তো তাকে দেখতেই থাকে আর মুচকি হাসতে থাকে। তখন সেখানে লিংবি আসে। লিউলিং লিংবিকে বলে, তুমি কি নোটিস করেছো শেনিয়ানের আচরণ আমার প্রতি ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে? লিংবি বলে, কোথায়, আমার কাছে তো কোনো চেঞ্জ মনে হচ্ছে না, সে তো আগে যেরকম রুড ছিল এখনও সেরকমই আছে। তখন লিউলিং বলে, আরে তোমার তো কোনো এক্সপিরিয়েন্সই নেই, তুমি কিছুই বোঝো না। শেনিয়ান আমাকে দেখে হেসেছে, তার মানে ওর মনে আমার প্রতি সফট কর্নার তৈরি হচ্ছে। লিংবি বলে, কে জানি, আমি বলতে পারবো না। আপনি এত ট্রিক্স করছেন, কোনো না কোনো ট্রিক্স তো নিশ্চয়ই কাজে লেগেছে, তাই না? তো এরপর দেখা যায় শেনিয়ান জঙ্গলের ভিতরে বৃষ্টির মধ্যেই শত্রুদেরকে খুঁজছিল এবং একটা শত্রুর সাথে ফাইট করে মেরেও ফেলে। আর তখন সে অন্য আরও শত্রুকে খুঁজছিল। আবার অন্যদিকে অনেক রাত হয়ে গিয়েছে, এখনও শেনিয়ান আসছিল না দেখে সে এই বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে ওই জঙ্গলের ভিতরে শেনিয়ানকে খুঁজতে বেরিয়ে পড়ে। তো শেনিয়ান যখন এদিকে কারোর পায়ের আওয়াজ পায়, তখন সে ভাবে হয়তো কোনো শত্রু আসছে, তাই সে তার হাতের ওই চেইনটা দিয়ে শত্রুকে অ্যাটাক করে সামনে নিয়ে আসে। কিন্তু দেখা যায় ওইটা আসলে প্রিন্সেস ছিল। প্রিন্সেসকে দেখে সে সাথে সাথে ধরে ফেলে, আর বৃষ্টিতে ওরা দুজনেই ভিজে যায়। এরপর পাশে একটা ঘর ছিল, শেনিয়ান প্রিন্সেসকে নিয়ে ওই ঘরে যায় আর সেখানে আগুন জ্বালায়। প্রিন্সেসের ঠান্ডা লাগছিল আর শেনিয়ান আগুন নিয়ে ঘরের চারপাশটা দেখছিল। প্রিন্সেস বলে, আমার যদি ভাগ্য ভালো না হতো তাহলে আজকে তো আমি মরেই যেতাম। তখন শেনিয়ান বলে, কি বললে? প্রিন্সেস বলে, তোমাকে দেখতে খুবই সুন্দর লাগছিল। মানে ফ্লার্ট করার জন্য একটা সুযোগও প্রিন্সেস ছাড়ে না। যাই হোক, প্রিন্সেস হুট করে শেনিয়ানের কাছে গিয়ে শেনিয়ানের বডিতে টাচ করতে থাকে এবং শেনিয়ানের বুকের কাপড় সরানোর চেষ্টা করছিল। এটা দেখে শেনিয়ান বলে, এত ঠান্ডা বৃষ্টিও কি আপনাকে শান্ত করার জন্য যথেষ্ট ছিল না? প্রিন্সেস বলে, আপনি ভুল ভাবছেন, আমি দেখছি আপনার কাপড় চোপড়গুলো ভেজা কিনা, কারণ আপনিও তো ভিজে গিয়েছেন, আর আপনার কাপড় চোপড়গুলো ভেজা, এগুলো সরাতে হবে, আর আপনি যে ভিজে গিয়েছেন মুছতে হবে। এটা বলে শেনিয়ানের শরীরের পানি মুছে দিচ্ছিল আর কাপড়গুলো খুলে দিচ্ছিল। তখন শেনিয়ান বলে, আপনি মনে হয় মেডিসিন সম্পর্কে পড়াশোনা করেননি, আমার ঠান্ডা লাগবে না। এরপর প্রিন্সেস বলে, আমি যখন জিংজাওতে ছিলাম
তখন টিচারের কাছে একটা জিনিস শিখেছিলাম। এটা বলে সে সেনিয়ানের পাশে বসে, আর সে সেনিয়ানের আরেকটু কাছে যায়, সেনিয়ান একটু দূরে সরে যায়, কিন্তু প্রিন্সেস তবুও হাল ছাড়ে না। সে সেনিয়ানের কাছে যেতে যেতে বলে, এই রাতে এই একই রুমে আমরা দুজন আছি, আপনি কিন্তু চাইলে একটু একটু করে আমার অ্যাডভান্টেজ নিতে পারেন। মানে কত বড় লুচ্চা, চিন্তা করো। যাই হোক, সেনিয়ান বলে, এই বাসের কেবিনটা এতটাও ছোট না, মোটামুটি বড়ই আছে, তাই আমাদেরকে এত বেশি ক্লোজ হওয়ার প্রয়োজন নেই। এখানে বিছানা আছে, আপনি এখানে ঘুমিয়ে যান। এরপর প্রিন্সেসের জন্য সেনিয়ান একটা চাদর নিচ্ছিল, তখন প্রিন্সেস গিয়ে সেই চাদরের ভিতরে ঢুকে পড়ে। এরপর সেনিয়ান ওই চাদরটা প্রিন্সেসকে পরিয়ে দিয়ে প্রিন্সেসকে তার কাছে টেনে বলে, আচরণ ঠিক করুন, নিজেকে সামলান। এটা বলে সে প্রিন্সেসকে বিছানায় শুয়ে দেয়। তখন প্রিন্সেস বলে, আমি একটা রোগী, আমার সাথে এমন আচরণ কেন করছেন? তখন সেনিয়ান বলে, যদি তাই হয়ে থাকেন তাহলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন। এরপর প্রিন্সেস সেনিয়ানকে তার সম্পর্কে জিজ্ঞাসা করে। সে বলে, আপনার নাম যেহেতু সেনিয়ান, তার মানে ইয়েজিনের সেন পরিবারের সাথে নিশ্চয়ই আপনার কোনো সম্পর্ক আছে। তখন সেনিয়ান বলে, হ্যাঁ আছে। প্রিন্সেস আবারও জিজ্ঞাসা করে, তাহলে ইয়েজিনের লর্ড সেনের সাথে আপনার কি সম্পর্ক? তখন সেনিয়ান জানায় যে লর্ড সেন তার বাবা। এটা শুনে প্রিন্সেস বলে, আমি তো ইয়েজিনের লর্ড সেন পরিবারে গিয়েছিলাম, তাহলে তখন তোমাকে কেন দেখিনি ছোটবেলায়? তখন সেনিয়ান বলে, হয়তো আপনি ছোট ছিলেন আর আমিও ছোটই ছিলাম, এ কারণে হয়তো আপনার মনে নেই। যাই হোক, কথা বলতে বলতে প্রিন্সেস ঘুমিয়ে পড়ে। তখন আমরা দেখি লর্ড সেন তাদের ছোটবেলার কথা কল্পনা করে, যেখানে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ছোটবেলায় প্রিন্সেস যখন ওদের ওখানে গিয়েছিল তখন সেনিয়ান বাইরে দাঁড়িয়ে অনুশীলন করছিল। মানে এটা করলে ধৈর্য বাড়ে, বড় কমান্ডার এবং যোদ্ধাদের এই ধৈর্য থাকার অনুশীলনটা করতে হয়। তো যাই হোক, ছোটবেলা থেকেই যেহেতু ওদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়, তো লর্ড সেনিয়ান ছোটবেলা থেকেই প্রশিক্ষিত হচ্ছিল। তো লর্ড সেনিয়ানকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে প্রিন্সেস তার কাছে গিয়ে তার শরীরের বিভিন্ন জায়গায় টাচ করছিল, কিন্তু তবুও সেনিয়ান কোনো লড়াচড়া করছিল না দেখে সে মজা পেয়ে তার শরীরের বিভিন্ন জায়গায় আরও বেশি টাচ করছিল। এটা মনে করে সেনিয়ান মুচকি হাসে। পরের দিন সকালবেলা লিউলিং সেনিয়ানকে বলছিল, আমরা তো কালকে রাতে খুব ভালো রোমান্টিক একটা নাইট স্পেন্ড করেছি, কালকের রাতের ডেটটা আমার কাছে খুব ভালো লেগেছে। সেনিয়ান অবাক হয়ে বলে, এসব কি বলছেন? আমরা ডেট কখন করলাম? আপনি শুধু শুধু কেন ভুল বুঝছেন? প্রিন্সেস বলে, ভুল বুঝেছি? আর তখনই সেখানে লু মিংশেং আসে। লু মিংশেং এখানে লিউলিংয়ের কাছে এসেছে। সেখানে এসে লিউলিংকে জানায় যে তার দাদা লিউলিংয়ের সাথে লু মিংঝ্যাংয়ের বিয়ে ঠিক করেছে, এখন তারা বাগদত্তা। এটা শুনে তো লিউলিং রেগে যায়। লু মিংঝ্যাংয়ের দেওয়া ওই কাগজটা লিউলিং ছিঁড়ে ফেলে, আর সে মিংঝ্যাংকে বলে, তুমি তাড়াতাড়ি এখান থেকে ফিরে যাও, হতে পারে তুমি এই খবরটা নিয়ে এসেছো শুধুমাত্র তোমাদের রাজ্যের একজন স্পাই হিসেবে, যাতে তুমি সেনিয়ানের উপর নজর রাখতে পারো। এটা বলে সে সেনিয়ানের হাত জড়িয়ে ধরে বলে, কি ঠিক বলেছি না? এতে সেনিয়ান এবং মিঝ্যাং দুজনেই বিব্রত হয়। সেনিয়ান প্রিন্সেসের হাতটা সরিয়ে দিয়ে লো ফানকে ডেকে বলে, লো ফান, প্রিন্সেসের বাগদত্তা এসেছে, তার জন্য গেস্ট রুম রেডি করো। এরপর দেখা যায় লিউলিং, লিংবি আর লু মিঝ্যাং ওরা সেনিয়ানের সাথে কথা বলতে আসে। তখন লো ফ্যাং ওদেরকে জানায় যে সেনিয়ান খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্সন এই মিলিটারি ক্যাম্পে, আর এই মিলিটারি ক্যাম্পে সেনিয়ানের রুমটা খুবই ইম্পর্ট্যান্ট এবং এটা একটা গোপন জায়গা, তাই এখানে সবার যাওয়া আসা নিষেধ। বিশেষ করে প্রিন্সেসের যে বাগদত্তা মিঝ্যাং, সে একেবারেই এখানে নিষিদ্ধ। তখন প্রিন্সেস বলে, ঠিক আছে, সেনিয়ানকে গিয়ে জিজ্ঞেস করো কোনো মেয়ের সম্মান হানি করে তাকে এভাবে পরিত্যাগ করার শাস্তি কি। এই কথা শুনে তো লো ফাং এবং ওখানে বাকি যারা ছিল সবাই অবাক হয়ে যায়। তখন লো ফাং বলে, মেয়ের সম্মানহানি মানে? তখন প্রিন্সেস বলে, হ্যাঁ, আমি সেই মেয়ে। তখন লো ফাং গিয়ে সেনিয়ানকে বলে যে ম্যাডাম বলেছে। এটুকু বলতে সেনিয়ান বলে, আমি শুনেছি, তাকে গিয়ে বলো যে তার মান সম্মানের সাথে আমার কি সম্পর্ক, আমাদের মধ্যে তো কোনো কিছু শুরুই হয়নি। তখন লো ফাং প্রিন্সেসের কাছে গিয়ে এটা বললে প্রিন্সেস বলে, তোমার লর্ডকে গিয়ে জিজ্ঞাসা করো যে আমাদের মধ্যে কিছু শুরু হয়নি মানে কি। তখন লো ফাং বলে, শুরু হয়নি মানে হয়তো আপনারা তো এখনও ডেট করেননি, এটাই হয়তো বুঝিয়েছে।
তখন প্রিন্সেস বলে, তাহলে তাকে গিয়ে জিজ্ঞেস করো যে আমরা ডেট করিনি মানে কি, তাহলে আমরা কালকে রাতে যে বাসের ওই কটেজটাতে ছিলাম সেখানে কি করেছি, সেটা কি ছিল। এটা শুনে তো সবাই আরও অবাক হয়ে যায়, আর লো ফান তো আরও বেশি অবাক হয় এবং বেশ বিব্রত বোধ করে। কিন্তু তবুও সে শেনিয়ানের কাছে যায়। শেনিয়ান এটা শুনে বলে, কাল রাতে যা কিছুই হয়েছে সব কিছুই প্রিন্সেসের জানা। প্রিন্সেস জানে কাল রাতে কি হয়েছে কি হয়নি। তবুও যদি প্রিন্সেস এভাবে ভুল বোঝায় সবাইকে এবং এটাই চায় যে সবাই আমাকে ভুল বোঝুক, তাহলে সে গিয়ে ইয়েজিনের রাজার কাছে গিয়ে নালিশ করুক। রাজা আমাকে যা শাস্তি দেবে, মৃত্যুদণ্ড হোক কিংবা কারাবাস, আমি সেটা মেনে নিব। এইটা শুনে প্রিন্সেস এসে শেনিয়ানের কাছে গিয়ে বলে যে, শেনিয়ান তোমার সমস্যা কি, তুমি তবুও কেন আমাকে স্বীকার করে নিচ্ছ না, আমি কি দেখতে এতটাই খারাপ? তখন শেনিয়ান বলে, এখানে খারাপ ভালো লাগার কোনো বিষয় না, আপনি সব কিছুই ভুলভাবে নিয়েছেন, আর তাছাড়া আপনার বিয়ে ঠিক হয়ে গিয়েছে এবং এখানে আপনার বাগদত্তা উপস্থিত, আপনি শুধু শুধু কেন এমন করছেন? তখন প্রিন্সেস শেনিয়ানের কাছে গিয়ে বলে, তুমি তো কাল রাতে এমন বিহেভ করনি, তাহলে হুট করে মিঝেং আসার পর তোমার বিহেভিয়ার আবার চেঞ্জ হয়ে গেল কেন? তাহলে কি শেনিয়ান মিঝেনকে এখানে দেখে জেলাস ফিল করছে? এটা বলে প্রিন্সেস সেখান থেকে চলে যায়। প্রিন্সেস যাওয়ার পর সেখানে থাকা দুইজন যোদ্ধা তারা নিজেরা বলছিল যে প্রিন্সেস হঠাৎ চলে গেল কেন, আর প্রিন্সেস এখন যাচ্ছে বা কোথায়। এরপর শেনিয়ান ইউই নামের ওই অপরাধীটার কাছে যায় যাকে শেনিয়ান ধরেছিল মার্ডারের আসামি হিসেবে। লু মিঝেং এর ব্যাপারে জানতে চায় যে সে লু মিঝেংকে চিনে কিনা। তখন ওই লোকটি না বলে দেয় যে সে লু মিঝেংকে চিনে না। এরপর প্রিন্সেস গিয়ে এই শহরের সবচেয়ে বড় এবং সবচেয়ে দামি রেস্টুরেন্ট থেকে ওই রেস্টুরেন্টের যত ভালো ভালো ডিশ ছিল সবগুলো ডিশ নিয়ে আসে শেনিয়ানের সকল সহকারী যোদ্ধা, মানে শেনিয়ানের ঘাঁটির সকল যোদ্ধাদেরকে খাওয়ানোর জন্য। তো টেবিলে সব খাবার সাজানো দেখে তো সকল যোদ্ধারা অনেক খুশি হয়ে যায়। এরপর রাতের বেলা লিউলিং আর লিংবি ওরা দুইজন শেনিয়ানের রুমের দরজার কাছে গিয়ে শেনিয়ানকে ডাকতে থাকে খাবার খাওয়ার জন্য। শেনিয়ান কোনো উত্তর দিচ্ছিল না দেখে লিউলিং মনে করে যে শেংয়াং হয়তো ওদেরকে কোনো পাত্তা দিতে চাইছে না, তাই সে সেখানে থাকা সব মজার খাবারের নাম বলছিল যাতে শেনিয়ানের খাওয়ার লোভ জাগে আর উঠে খেতে আসে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেখানে লো ফ্যান এসে লিউলিংকে বলে, আপনি আমাদের লর্ডকে পছন্দ করেন, অথচ এটাও জানেন না লর্ড কি খেতে পছন্দ করে না করে। লর্ড তো মাংস খায় না, লর্ড তো ভেজিটেরিয়ান। যাই হোক, এই সব কিছু মানে খাবার আনা থেকে ওদের খাওয়ানো এবং শেনিয়ানের জন্য খাবার নিয়ে ডাকাডাকি করা, এই সব কিছুই লি মিংশেং দেখছিল। তো এখন সে আর এগুলো সহ্য করতে না পেরে লিউলিংকে ডেকে নিয়ে আসে আর লিউলিংকে বিভিন্ন ধরনের কথা শোনায় যে সে হলো লিউলিংয়ের বাগদত্তা, তাদের বিয়ে ঠিক হয়েছে, অথচ লিউলিং তার কোনো কথা শুনছে না, তাকে পাত্তাই দিচ্ছে না। তখন লিউলিং তাকে জানায় যে সে মিংশেংকে পছন্দ করে না, বিয়ে করবে না। এদের সব কথাই ট্রেনের চালের উপর শুয়ে শুয়ে শেনিয়ান শুনছিল। লিউলিং এর এরকম কাট কথায়, মানে একদম সোজা সাপটা কথায় শেনিয়ান কিছুটা ইমপ্রেস হয়। এরপর সে যখন খাবার খাচ্ছিল তখন সেখানে লো ফ্যাং এসে শেনিয়ানকে প্রশ্ন করে যে শেনিয়ান কেন আজকে সারাদিন প্রিন্সেসের সাথে এমন করেছে। তখন শেনিয়ানের সাথে কথা বলে লো ফ্যাং বুঝতে পারে যে শেনিয়ান ইচ্ছে করে আজকে প্রিন্সেসকে ইগনোর করেছে যাতে প্রিন্সেসের এবং লু মেংশেংয়ের বিষয়টা সে খুব ভালোভাবে বুঝতে পারে। তারা দুজন কথা বলছিল, তখন বাইরে থেকে লিউলিং এসে শেনিয়ানকে ডাকতে থাকে, কিন্তু শেনিয়ান তো তাকে ইগনোর করেই চলে। তো লিউলিং বলে যে তুমি কি আমাকে দেখতে চাও না? শেনিয়ান কোনো উত্তর দেয় না। তখন লিউলিং আবারও বলে, তুমি কি আমাকে এভাবে ইগনোর করে যাবে? শেনিয়ানও কোনো উত্তর দেয় না। এতে লিউলিং রেগে যায় আর সে একটা খুবই খারাপ একটা পরিকল্পনা করে বসে। সে সকল যোদ্ধাদের জুসে একটা কিছু মিশিয়ে দিয়েছিল যাতে সকলের পেট খারাপ হয়ে যায়, আর সে গিয়ে টয়লেটের সামনে বসে থাকে। সবাই তো পেট খারাপ হওয়ার কারণে যন্ত্রণায় কাতরাচ্ছিল, আর এদিকে প্রিন্সেস টয়লেটের সামনে বসে থাকার কারণে কেউ টয়লেটেও যেতে পারছিল না। লো ফ্যাং এসে প্রিন্সেসকে রিকোয়েস্ট করে যাতে প্রিন্সেস এখান থেকে সরে যায় আর যোদ্ধারা টয়লেটে যেতে পারে,
কিন্তু প্রিন্সেস তাদেরকে নিষেধ করে দেয়। প্রিন্সেস বলে যতক্ষণ না শেনিয়ান এখানে আসছে আমার সাথে কথা বলতে এবং আমাকে দেখতে, ততক্ষণ পর্যন্ত কেউ টয়লেটে যেতে পারবে না। তো লো ফেং বাধ্য হয়ে শেনিয়ানের কাছে গিয়ে শেনিয়ানকে এখানে নিয়ে আসার চেষ্টা করে, কিন্তু শেনিয়ান তো এখানে আসতে রাজি হয় না। শেনিয়ান ওদেরকে বলে টয়লেটে যেতে না পারলে বাইরে কাজ সারো। তখন লো ফেং বলে বাইরেটা তো অনেক বিপজ্জনক, সেখানে অনেক হিংস্র পশু পাখি এবং বিষাক্ত পোকামাকড় আছে, আপনি দয়া করুন আমাদের উপর, আপনি প্লিজ চলে আসুন আমার সাথে আর প্রিন্সেসের সাথে দেখা করুন। তখন শেনিয়ান আর উপায় না পেয়ে প্রিন্সেসের সাথে দেখা করতে যায়। সে প্রিন্সেসের সামনে গিয়ে প্রিন্সেসকে ওখান থেকে সরতে বলে, কিন্তু প্রিন্সেস রাজি হয় না। সে বলে তুমি তো কেবল আসলে, কথাই তো হলো না আমাদের, তাই আমি এখান থেকে সরবো না। তখন শেনিয়ান খুব রেগে যায় আর বলে তাহলে আগেই সরি বলে নিচ্ছি। এটা বলে প্রিন্সেসের টুলে লাথি মেরে সরিয়ে দিয়ে প্রিন্সেসকে কোলে তুলে নেয় আর তার রুমের ভিতরে নিয়ে এসে দরজা বন্ধ করে দেয়। প্রিন্সেস বলে গতকালকের মতো আজকেও তুমি তোমার রুমে নিয়ে এসে আমাকে দরজা লক করে দিলে কেন? অন্য কিছু উদ্দেশ্য আছে নাকি? শেনিয়ান বলে না, অন্য কি উদ্দেশ্য থাকবে? বাকি সবাইকে তোমার হ্যারাসমেন্টের হাত থেকে রক্ষা করার জন্যই তোমাকে এখানে বন্দি করে রাখলাম। তখন প্রিন্সেস শেনিয়ানকে বলে আমি মিংসিংকে পছন্দ করি না আর না তাকে বিয়ে করব। এবার তুমি খুশি তো? তখন শেনিয়ান বলে আপনি তাকে বিয়ে করুন আর না করুন, আমার খুশির সাথে সেটা কিছু যায় আসে না, আপনি এখান থেকে চলে গেলেই খুশি হব। তখন প্রিন্সেস বলে আচ্ছা ঠিক আছে, দেখি তুমি কিভাবে আমাকে ইগনোর করো। তো সে শেনিয়ানের কাছে বার্তা না পেয়ে দরজার কাছে গিয়ে তার কোটিটা খুলে ফেলে আর চিৎকার করতে থাকে যে গার্ড কত কারা আছো, আমাকে বাঁচাও। শেনিয়ান আপনি এগুলো কি করছেন? সে এখানে সবাইকে বোঝাতে চাচ্ছিল যে শেনিয়ান তার সাথে খারাপ কিছু করতে চাচ্ছে। এই শব্দ শুনে তো শেনিয়ানের দরজার সামনে লিংবি আর অন্যান্য সৈন্যরা চলে আসে। লিংবি তো চিৎকার করে বলতে থাকে শেনিয়ান আপনি আমার মালকিনের সাথে এমনটা করতে পারেন না, ছেড়ে দিন ওকে। যাই হোক, লিউলিংয়ের এই নাটকটা বিশ্বাস করে না। তারা বলে শেনিয়ান এমন কিছু করতেই পারে না, কারণ সে খুবই দয়ালু। ওইদিকে রুমের ভিতরে তো লিউলিং তার এই নাটক চালিয়ে যাচ্ছিল। এক পর্যায়ে শেনিয়ান সহ্য করতে না পেরে জোরে এক ধমক দেয়, এতে লিউলিং স্টপ হয়ে যায়। সে শেনিয়ানের টেবিলের কাছে এসে বলে এখন দেখি তুমি আমাকে কিভাবে গ্রহণ না করে থাকতে পারো। ইয়াংজিতে যাওয়ার আগে আমি অবশ্যই তোমাকে নিজের করে নেব। শেনিয়ান বলে প্রিন্সেস আপনি কি আমাকে হুমকি দিচ্ছেন? প্রিন্সেস বলে হ্যাঁ, মনে করো তাই। এটা বলে প্রিন্সেস আবারও তার নাটকটা শুরু করতে নেয়। তখন শেনিয়ান উঠে এসে প্রিন্সেসকে কোলে করে তার টেবিলে বসায় আর প্রিন্সেসের কাছে গিয়ে বলে আপনি যা কিছু করছেন ভেবে চিন্তে করছেন তো? যেহেতু আমার সাথে ইনভলভ হওয়ার জন্য আপনি ডিটারমাইন্ড, তাই আপনাকে একটা বিষয় ক্লিয়ার করে দিই, আমরা মোটেই এক টাইপের মানুষ না। বর্তমানে আপনি হয়তো আমার কাজগুলোকে কঠিন করে দেওয়ার চেষ্টা করছেন, নয়তো আমার সাথে মজা করার চেষ্টা করছেন, কিন্তু আমি মোটেও এতটা সহজ পার্সন না। আপনার এইসবের কারণে আমার যদি মনে হয় আপনি একজন যাকে আমি খুঁজছি বা যাকে আমি চাই, তাহলে কিন্তু আমি দিনরাত সারাক্ষণ আপনাকে ফলো করতে থাকবো, আপনার পিছনে পড়ে যাব। আপনি চাইলেও আমাকে আর জীবন থেকে সরাতে পারবেন না। আপনি বিরক্ত হয়ে যাবেন, কিন্তু তবুও আমার কাছ থেকে মুক্তি পাবেন না। আপনি তার জন্য রেডি তো? ভালোভাবে চিন্তা ভাবনা করে নিন। এরপর সে প্রিন্সেসের কানের কাছে এসে বলে লিউলিং মনোযোগ দিয়ে শোনো, আমি সেই ব্যক্তি না যার সাথে তুমি এসে গন্ডগোল করে পার পেয়ে যাবে। নিজের পোশাক পরে নাও আর বেরিয়ে যাও এখান থেকে। কথাগুলো শেনিয়ার খুবই ঠান্ডা গলায় এবং কঠিন স্বরে বলেছিল। এতে লিউলিং অনেকটাই আপসেট হয়ে যায় আর সে সাথে সাথে ওই ঘর থেকে বের হয়ে দৌড়ে তার রুমের ভিতরে ঢুকে পড়ে। এরপর আমরা শেনিয়ান আর লিউলিং দুজনকে আপসেট অবস্থায় দেখি। অন্যদিকে বাইরে শত্রুরাও ঘেরাও করছিল এবং প্ল্যান মাফিক যার যার জায়গাতে অবস্থান নিচ্ছিল। প্রিন্সেস শেনিয়ানের বলা কথাগুলো বারবার মনে করতে থাকে এবং এক পর্যায়ে দেখা যায় সে উঠে ওই রুম থেকে বের হয়ে যায়। কিছুক্ষণ পর শেনিয়ানের কাছে লিংবি এসে বলে প্রিন্সেসকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর শেনিয়ান প্রিন্সেসের রুমে গিয়ে খুঁজে দেখে প্রিন্সেস নেই। তখন শেনিয়ান লিংবির কানে কানে একটা কিছু বলে এবং বলে সকালে আমি যা কিছু করতে বলবো তাই করবে, আমি প্রিন্সেসের সেফটি অবশ্যই এনশিওর করব। এরপর সকালবেলা লিংবি গিয়ে লো ফ্যাংকে ডাকতে থাকে। লো ফ্যাং তো ঘুমাচ্ছিল, সে ভেবেছিল যে শেনিয়ান এসেছে, তাই সে যে অবস্থাতে ছিল সে অবস্থাতেই দরজা খুলে ফেলে আর তার এই অবস্থা দেখে তো লিংবি লজ্জায় চোখ বন্ধ করে ফেলে আর লো ফ্যাংও এম্বারাস হয়ে যায়। এরপর সে বাইরে এসে লিংবিকে জিজ্ঞেস করে যে এত সকাল সকাল সে কেন এখানে এসেছে এবং তাকে ডাকছে। তো লিংবি শেনিয়ানের শেখানো কথাগুলোই লো ফ্যাংকে বলে যে মাঝরাতে শেংয়াংয়ের লিউলিংকে দেখতে খুব ইচ্ছা করছিল, তাই সে লিউলিংয়ের রুমে গিয়েছিল, কিন্তু গিয়ে দেখে লিউলিং নেই, তাই শেনিয়ান লিউলিংকে খুঁজতে গিয়েছে
আর লো ফ্যাংও যেন লিউরিংকে খুঁজতে বের হয়। লো ফ্যাং তো ওর কোনো কথায় বিশ্বাস করছিল না। লো ফ্যাং বলে, তোমার প্রিন্সেস চলে গিয়েছে তাতে আমার মাস্টারের কি? তখন লিংবি বলে, হচ্ছেটা কি এসব? তুমি এইভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? এটা শুনে লো ফ্যাং পেছনে ঘুরে আর লিংবি তার পিছনে দেয় এক লাথি। বলে, আমি যেটা বলছি সেটা শোনো, আর আমার কথা না শুনলে এটাই করতে বলেছে লর্ড শেনিয়ান। এটা শুনে তো লো ফ্যাং অবাক হয়ে যায়, বলে, লর্ড শেনিয়ান? লর্ড শেনিয়ান তোমাকে এটা করতে বলেছে তোমার কথা না শুনলে? লিংবি হাসতে হাসতে বলে, না, এটা তো আমি আমার পক্ষ থেকে তোমাকে একটা রিওয়ার্ড দিলাম। এরপর লিংবি সেখান থেকে দৌড়ে চলে যায়। ওদের এই কথাগুলো একটা গুপ্তচর শুনছিল, যে ছিল লু মিঝ্যাং এর গুপ্তচর। সে গিয়ে লু মিঝ্যাংকে বলে যে শেনিয়ান প্রিন্সেসকে খুঁজতে ক্যাম্পের বাইরে গিয়েছে। লু মিঝ্যাং শেনিয়ান আর প্রিন্সেসের প্রত্যেকটা আপডেট ওই গুপ্তচরটাকে জানাতে বলে। এরপর আমরা দেখি প্রিন্সেস বাজারের ভিতরে একা একা অন্যমনস্কভাবে হাঁটছিল। তখন প্রিন্সেসের একটা লোকের সাথে ধাক্কা লাগে। লোকটা আসলে একটা পকেটমার ছিল। সে প্রিন্সেসের কাছ থেকে প্রিন্সেসের ওই টাকার বটোয়ারটা নিয়ে নিয়েছিল। দেখা যায় লোকটাকে কেউ একজন টান দিয়ে আড়ালে নিয়ে যায় আর লোকটার পোশাক খুলতে থাকে। এরপর আমরা দেখতে পাই শেনিয়ান ওই লোকটাকে টেনে নিয়েছিল আর লোকটার পোশাক শেনিয়ান পরে নিয়েছে। আর সাথে প্রিন্সেসের ওই টাকার ব্যাগটাও নিয়ে নেয়। এরপর আমরা আবারও প্রিন্সেসকে দেখি সে অন্যমনস্ক হয়ে হাঁটছিল। তখন সে একটা পিচ্চিকে দেখে, পিচ্চিটা লোটাস ফ্রুট বিক্রি করছে। এটা দেখে প্রিন্সেসের ছোটবেলার কথা মনে পড়ে। ছোটবেলায় তার মা তাকে লোটাস ফ্রুট খেতে দিত আর ছোটবেলায় সে এই খাবারটা খুব পছন্দ করত। এসব কথা মনে করে প্রিন্সেসের মন আরও খারাপ হয়ে যায়। সে আনমনে ওই ছেলেটার কাছে যায় আর গিয়ে একটা লোটাস ফ্রুট হাতে নেয়। ছেলেটা মনে করে প্রিন্সেসের কাছে হয়তো কোনো টাকা নেই, তাই সে প্রিন্সেসকে বলে, তুমি চাইলে আমার হাতেরটা খেতে পারো। তখন প্রিন্সেস বলে, না না, তুমি ভুল বুঝছো, আমি টাকা দিয়ে কিনেই নিব এটা। এটা বলে সে যখন তার টাকার ব্যাগটা খুঁজছিল, সে তখন ওই টাকার ব্যাগটা খুঁজে পায় না। তো ওই পিচ্চিটার দোকানের সামনেই আরেকটা লোক তীর ছোড়ার যে খেলা আছে ওইটার দোকান দেয়। এটা দেখে পিচ্চিটা তার হাতের লোটাস ফ্রুটটা প্রিন্সেসের কাছে দিয়ে দৌড়ে ওই লোকটার কাছে চলে যায়। সেখানে প্রিন্সেসও যায়। দেখা যায় ছেলেটা কিছু কয়েন দিয়ে ওই তীর খেলায় অংশগ্রহণ করে, কিন্তু লোকটা সেখানে একটা ট্রিক্স করছিল, যে কারণে পিচ্চিটা ওই তীরটাকে ঠিকমতো ছুটতে পারে না। পিচ্চিটা দুইবার চেষ্টা করে, দুইবারই ব্যর্থ হয়। তখন পিচ্চিটা বলে, তুমি নিশ্চয়ই ধোঁকা দিচ্ছ আমাদেরকে, কারণ আমি অনেকবার প্র্যাকটিস করেছি এবং আমি ভালো তীর চালাতে পারি। লোকটা তখন পিচ্চিটার উপর রেগে যায়, বলে, তুমি একটা পিচ্চি বাচ্চা হয়ে আমার উপর এত বড় দোষ আরোপ করছো। যাই হোক, পিচ্চিটাকে মন খারাপ করতে দেখে প্রিন্সেস বলে, চলো আমরা চলে যাই, খেলায় তো হার জিত থাকবেই, এতে এত মন খারাপ করো না। তখন এই পিচ্চিটা বলে, আসলে আমি এই লোটাস ফ্রুটগুলো নিয়ে আসার সময় আমার মায়ের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, মাকে অনেক কষ্ট দিয়েছি, তাই আমি চাই মাকে ওই কানের দুলগুলো নিয়ে দিব। এটা শুনে প্রিন্সেস তখন তার হাতের চুড়িটাকে দিয়ে খেলায় অংশগ্রহণ করে। আর দেখা যায় প্রিন্সেস বুঝে গিয়েছিল যে লোকটা ট্রিক্স করছে, তাই প্রিন্সেস তার হাতে যে চুড়িটা দিয়েছিল লোকটাকে, ওই চুড়ির ভিতর দিয়ে তীর চালিয়ে দেখায়। সবাই তো দেখে অবাক হয়ে যায় আর বলতে থাকে, মেয়েটা নিশ্চয়ই তীর চালাতে খুব পারদর্শী। তো লোকটা তো বুঝতে পারে যে প্রিন্সেস খুব ভালো তীর চালাতে পারে, তবুও সে বলতে থাকে সে ঠিক জায়গায় তীর লাগাতে পারেনি, তাই সে কিছুই পাবে না। প্রিন্সেস যখন তার কানের একটা দুল দিয়ে আবারও তীর ছুঁড়তে নেয়, তখনই দেখা যায় লোকটা এসে বলে, আপনি নিশ্চয়ই অনেক বড় পরিবারের সন্তান এবং ভালো ফ্যামিলির মেয়ে, আপনার শুধু শুধু এই নর্মাল কানের দুলের জন্য প্রতিযোগিতা করতে হবে না, আমি আপনাকে এগুলো গিফট দিয়ে দিলাম। তখন প্রিন্সেস পিচ্চিটাকে বলে, ঠিক আছে, তাহলে আমরা না খেলি, আমরা তো গিফট পেয়ে যাচ্ছি। তখন পিচ্চিটা বলে, ওর গিফটের আশা করে কে, আমরা ওটা আমাদের যোগ্যতাতে নিব। মানে পিচ্চিটা পিচ্চি হলেও এর পার্সোনালিটি খুব স্ট্রং। যাই হোক, এরপরে যখন প্রিন্সেস তীর চালাতে যায়, তখন প্রিন্সেস লোকটাকে বলে যে লোকটা যে ট্রিক্স করেছে সেটা যেন সরিয়ে দেয়। এটা শুনে তো লোকটা সবাইকে চিল্লাতে চিল্লাতে বলতে থাকে, আমি গরিব মানুষ, আমার উপর এত বড় দোষারোপ করা হচ্ছে। গরিব মানুষ বলে বড় লোকরা এসে যা খুশি তাই বলতে পারে, যেভাবে খুশি সেভাবে মজা করতে পারে আমাদেরকে নিয়ে। লোকটা এসব বলছিল আর লোকটার এসব কথা শুনে সেখানে থাকা সব লোকেরাও এই কথাগুলোই বলছিল এবং লোকটাকে সায় দিচ্ছিল। এতে প্রিন্সেস আপসেট হয়ে যায়। দূর থেকেই সব কিছুই শেনিয়ান দেখছিল। তো প্রিন্সেস আপসেট হয়ে যেয়ে যখন তীরটা নিচে নামিয়ে ফেলতে যাবে, তখনই শেনিয়ান এসে প্রিন্সেসের হাত ধরে বলে, তীর চালনায় এখনও আপনি পারদর্শী নন। এরপর শেনিয়ান প্রিন্সেসকে তীর চালনা শেখানোর জন্য বা ঠিকভাবে তীর চালানোর জন্য প্রিন্সেসের হাত ধরে তীরটা চালায়। এক হাত দিয়ে প্রিন্সেসের হাত ধরে তীরটা চালায়, অন্য হাত দিয়ে
একটা পাথর ছুঁড়ে মেরে লোকটা যেই ট্রিক্স করেছিল ওইটাকে ফেলে দেয় নিচে। এটা দেখে তো সবাই বুঝতে পারে যে প্রিন্সেসের কথাই সত্যি। যাই হোক, প্রিন্সেস সাথে সাথে সেখান থেকে চলে যায়। বাচ্চাটা খুশি মনে ওই দুলগুলো এনে যখন প্রিন্সেসকে দেখাতে যায় তখন দেখে সেখানে কেউ নেই। এতে বাচ্চাটাও আপসেট হয়। এরপর আমরা দেখি প্রিন্সেস আর শেনিয়ানের একটা ব্রিজের উপর দেখা হয়। শেনিয়ান বলে, কি ব্যাপার, পালাচ্ছেন? প্রিন্সেস বলে, না, প্রিন্সেস কখনো পালায় না। এই যে আপনার সাথে আমার এই ব্রিজের উপর দেখা হলো, আপনার এটা কি মনে হচ্ছে? এটা কি কোইন্সিডেন্স না, কিংবা বিশেষ কোনো কিছু না?